বন্ধুরা, আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত WBCS 2023 মেন পরীক্ষার তৃতীয় পত্র অর্থাৎ জেনারেল স্টাডিজ 1 পেপার ইতিহাস এবং ভূগোলের যে পেপারটা সেটা অনুষ্ঠিত হয়েছে। এই পেপারের মধ্যে আমরা জানি যে পশ্চিমবঙ্গের ভূগোল, বাকি সমগ্র ভারতবর্ষের ভূগোল, ভারতবর্ষের এনসিয়েন্ট এবং মিডিয়াভাল ইন্ডিয়া এবং মডার্ন ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই অংশগুলো কভার হয়। আজকের প্রশ্নপত্র কিরকম ছিল সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। শুরুতে যেটা বলা সেটা হচ্ছে, বহু পরীক্ষার্থী বিভিন্ন সময় তো আমাকে জিজ্ঞাসা করে থাকে যে স্যার প্রিলিমসের জন্য পড়বো, স্যার মেন্সের জন্য পড়বো, দুটো কি আলাদা ব্যাচে পড়তে হবে না দুটো একসাথে পড়তে হবে। অনেকে জিজ্ঞাসা করে, দাদা মক টেস্টের প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড প্রিলিমসের মতো না মেন্সের মতো? আমি সবসময় বলি যে প্রিলিমস মেন্স বলে আলাদা করে কিছু হয় না। এখন প্রিলিমস আর মেন্স পুরোপুরি কম্বাইন্ড এবং একসাথেই পড়াশোনা করা উচিত। মক টেস্টের কোশ্চেনও একই রকম হওয়া উচিত। এবং সত্যি যে প্রিলিমস মেন্স আলাদা কিছু হয় না সেটা পুরোপুরিভাবে WBCS 2023 পাবলিক সার্ভিস কমিশন প্রমাণ করে দিয়েছে। 2023 মেন্সের প্রশ্নগুলো যদি আপনারা দেখেন আপনারা আশ্চর্য হয়ে যান, বলবেন প্রিলিতেও বোধহয় এত সোজা প্রশ্ন হয় না। বিশেষ করে WBCS 2023 প্রিলিমিনারিতে যে ধরনের প্রশ্নের স্ট্যান্ডার্ড ছিল তার থেকে মেন্সের স্ট্যান্ডার্ড এতটাই হালকা যে দেখে আপনারাই আনন্দে আপনাদের পা মাটিতে থাকবে না, লাফাতে ইচ্ছা করবে, এত সোজা প্রশ্ন। ঠিক আছে, এবং প্রশ্নপত্র ইতিহাস ভূগোলের ক্ষেত্রে এরকম হয়েছে যে এই প্রশ্নে যদি কেউ 170-80-200-র মধ্যে উত্তর করে চলে আসেন তাতে আদৌ কোনো রকম আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নেই। সর্বোপরি আমরা ইতিহাস ভূগোলের জন্য কি পড়ি? সোনালী বনসলের বই পড়ি, তারপরে বিপিন চন্দ্রের বই পড়ি। ভারতের ইতিহাসের ক্ষেত্রে বা এনশিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা পড়ে থাকি হচ্ছে কৃষ্ণা রেড্ডির বই, পুনম দালালের বই পড়ে থাকি। ভূগোলের ক্ষেত্রে যে কত কঠিন কঠিন MCQ সলভ করি তার কোনো ঠিক ঠিকানা নেই। পশ্চিমবঙ্গের ভূগোল কোথা থেকে পড়বো সেটা ভেবে আমাদের চিন্তায় ঘুম আসে না। অথচ আজকের প্রশ্নপত্রের যা স্ট্যান্ডার্ড, তাতে কেউ যদি মাধ্যমিক লেভেলের বইপত্রগুলোই জাস্ট ভালোভাবে পড়ে যায় ফুটিয়ে এবং বিগত বছরের প্রশ্নপত্র পড়ে যায়, তাহলেই সে অনায়াসে 160-70 অ্যান্সার করে আসতেও তার আর কি কোনো জায়গায় আটকাবে না। এতটাই সোজা আজকের প্রশ্ন হয়েছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। এই প্রশ্নপত্রের মধ্যে যেটা বলা সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে দুটো পার্ট। বিভিন্ন বছর দেখা যায় যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে খুব বেশি জোর দেওয়া হয়, কোনো কোনো বছর ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে জোর দেওয়া হয়। এবারে প্রায় সমান সমান 50-50 বলা যেতে পারে। 100টা প্রশ্নের মধ্যে হয়তো 49-50টা দেওয়া হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, 50-51টা দেওয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে। একদম সমান অবস্থা মেনটেন করা হয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে মোটামুটি 10-11টা প্রশ্ন দেওয়া হয়েছে। আর বাকি যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো সব আর কি ইন্ডিয়ান জিওগ্রাফি ওরিয়েন্টেড প্রশ্নপত্র দেওয়া হয়েছে, এটা বলে দেওয়ার। এরপরে যেটা বলার সেটা হচ্ছে যে এখানে যে সমস্ত প্রশ্নগুলো একটু অন্য ধাঁচের বলে মনে হয়েছে সেরকম প্রশ্নের সংখ্যা 15 থেকে 20টা, তার বেশি প্রশ্ন একেবারেই নেই। আমি আপনাদের সামনে প্রশ্নগুলো রাখছি। যেমন পুনা প্যাক্টের প্রশ্নটা দিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে কোনটা ট্রু নয়, 4টে অপশন দেওয়া হয়েছে, দিয়ে জিজ্ঞেস করা হয়েছে কোনটা সঠিক নয় এর মধ্যে। এটা যেমন একটা অন্য ধাঁচের প্রশ্ন। তারপরে হচ্ছে বিভিন্ন রকম পেয়ার ম্যাচিং করতে দেওয়া হয়েছে একটা প্রশ্ন, আবার বিভিন্ন রকম পেয়ার দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে কোনটা সঠিক নয় সেটা আপনারা নির্বাচন করুন। তারপরে হচ্ছে সোলার এনার্জি স্কিম থেকে ভূগোলে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে কোন রিভার ট্রপিক অফ ক্যান্সারকে 2বার পাস করেছে, এরকম একটা প্রশ্ন আমার মনে হলো আছে যেটুকু দেখলাম। এটা একটু অন্য ধরনের। বিভিন্ন প্রজেক্ট দেওয়া হয়েছে, সেগুলো থেকে বলা হয়েছে কোনটা সঠিক নয়। তারপর স্যাভেজ মাউন্টেন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট যেটা, সেখান থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, বলতে গেলে প্রায় ডেফিনেশনটা দিয়ে দেওয়া হয়েছে, এবার এটা কোন প্রজেক্টের অন্তর্গত সেটা দেওয়া হয়েছে। আবার একই সাথে উইমেন অন্টারপ্রেনিয়রশিপ, SC/ST অন্টারপ্রেনিয়রশিপ, এগুলোকে উদ্বুদ্ধ করার যে প্রজেক্ট সেটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। একটা ভালো কঠিন প্রশ্ন আছে, এটা সত্যি কঠিন প্রশ্ন, অনেকেই পারবেন না, আমি তো বাদই দিই না, আমি তো পারবোই না। সেটা হচ্ছে H.G. চ্যাম্পিয়ন, একজন সায়েন্টিস্ট, তার যে ভেজিটেশনের ভাবনা চিন্তা সেটার থেকে একটা প্রশ্ন করা হয়েছে। এছাড়া রাকা ট্রিবিউটারির একটা প্রশ্ন আছে, সেটা সবাই পারবেন, কারো ক্ষেত্রে একটু কঠিন লাগতে পারে। আর দুটো প্রশ্ন সেন্সাসের ওপর আমি বলবো যে একটু কঠিন এসছে।
একটা হচ্ছে যে এল্ডারলি পিপল যারা, তাদের যে সেন্সাস, সেই জায়গা থেকে একটা প্রশ্ন এসছে। এটা কিন্তু একটু কঠিন। আমরা সেন্সাসে অনেক কিছু পড়ি, কিন্তু বৃদ্ধ মানুষের যে প্রপোর্শন সেটা সম্পর্কে খুব একটা মানে পড়াশোনা হয়তো অনেকে করিনি। এটা একটা কঠিন এসছে। আর একটা প্রশ্ন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সেন্সাসের বাকি সবগুলো 2011 থেকে দেওয়া হয়েছে, কিন্তু পপুলেশন ডেন্সিটি যেটা, সেটা 2001-এর কোশ্চেনটা দেওয়া হয়েছে। এটা দেখে আমার একটু অবাক লাগলো যে 2001-এর সেন্সাসের প্রশ্ন, যেখানে বাকি সবগুলো কিন্তু 2011 সেন্সাস থেকেই দেওয়া হয়েছে ভূগোলে। এছাড়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, সেটা একটা ম্যাচিং করতে দেওয়া হয়েছে। আবার দেখুন সিন্ধি ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা কোন গ্রুপের ছিল, এইটা হয়তো একটু অসুবিধাজনক হতে পারে। এরকম আমি যে প্রশ্নগুলো বললাম, হিসেব করলে মোটামুটি 15 থেকে 20টা প্রশ্ন হবে। 15 থেকে 20টা প্রশ্ন বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো ভীষণ সোজা। যে আপনার কোনো স্টাডি মেটেরিয়ালও পড়তে হবে না, মানে আপনি নিজে থেকে যদি বাড়িতে প্রস্তুতি নেন, জাস্ট বই পড়েন। আমরা তো কত এমসিকিউ আমার অনলাইন ব্যাচে প্র্যাকটিস করিয়েছি, এবং কঠিন কঠিন এমসিকিউ, কোনটা ঠিক কোনটা ভুল এতগুলোর মধ্যে মানে কারণ কি, একদম ডিটেলসে। বিশেষ করে 2023-এর প্রিলিমস হওয়ার পরে এই ধরনের প্রশ্নের চর্চা আমাদের অনেক বেড়েছে, কারণ 2023-এর প্রিলিমিনারিতে যতটা আর কি মানে টাফ প্রশ্নপত্র হয়েছিল, তার তুলনায় এই প্রশ্নটা বলতে গেলে মানে কি বলবো, মানে জলের মতো সোজা যে কথাটা বোধহয় সেটাই আর কি মানে বলা উচিত, এতটাই সহজ প্রশ্ন। এবং এই প্রশ্নে যদি কেউ ঠিকঠাক ভাবে করে নেগেটিভ মার্কিং বাদ দিয়ে বলেন যে আমি 150 বা 160 নম্বর পেয়ে গেছি বা স্কোর করেছি, তাতেও মানে আশ্চর্য আর কিছু নেই, বরং সেটাই আর কি মানে এই প্রশ্নের যে লেভেল বা স্ট্যান্ডার্ড সেটার সাথে সঠিক হবে। এবার প্রশ্নপত্র আপনারা তো ভবিষ্যতে পেয়েই যাবেন, দেখবেন, কিন্তু আমি আবার বলছি যে প্রশ্নপত্র ভীষণ ভীষণ সোজা। মানে কোনোবার কি হয় যে হয়তো ভূগোল প্রশ্নটা কঠিন করে ফেললো, বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যথেষ্ট কঠিন এলো, বা কোনোবার ইন্ডিয়ান হিস্ট্রি খুব কঠিন এলো। এবার কিছুই না, এবার মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা বাকি ইন্ডিয়ার জিওগ্রাফি বা ইন্ডিয়ার ন্যাশনাল মুভমেন্ট বা মিডিয়াভাল ইন্ডিয়া যাই হোক না কেন, সমস্ত প্রশ্ন অত্যন্ত সোজা। মানে যে কেউ দেখলে ভাববে যে এই যে প্রশ্নটা, সেটা হয়তো 2010-এর আগেকার কোনো প্রিলিমসের কোশ্চেন, মানে এরকম অনেকের ভাবনা চিন্তা হতে পারে। তাই প্রিলিমস আর মেন্সের প্রশ্নের মধ্যে পিএসসি কোনো তফাৎ রাখছে না। 2023-এর মেন্সের প্রশ্নপত্র যেরকম আর কি মানে একদম পর্বতের উঁচু চূড়ার মতো কঠিন ছিল, এবারে প্রশ্নপত্র মানে সমুদ্রের গভীরে খাতের মতো এতটা নিচে নেমে এসছে, মানে এতটা সহজ হয়ে গেছে। আমি স্ট্যান্ডার্ড বলতে সহজ বা কাঠিন্য এই জিনিসটা বোঝানোর জন্য উদাহরণ দিলাম, যে একটা যদি অত উঁচু থাকে, এটা এতটা নিচুতে আর কি, মানে এতটাই সোজা। সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে লেখাপড়া করুন, এবং আশা রাখবো যে ভবিষ্যতের পরীক্ষা যেগুলো, সেগুলো যথাযথ হবে এবং পরীক্ষার্থীরা ভালো করে দিতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং আপনাদের অবশ্যই মানে মতামত জানান। আর পরবর্তী সমস্ত পরীক্ষার বিশ্লেষণ এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।